আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। কোভিড-19 এর কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমি মুসাম্মাদ হামিদা খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, ইসাখাদা শহীদ আব্দুল মতলেব মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আমাদের আজকে পাঠের বিষয় কি? আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নবম দশম শ্রেণীর ৪র্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? দেখো তো ছবিতে কি বোঝা যাচ্ছে, একটু চেষ্টা করো। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝে গেছো, ব্রেইন স্টর্মিং, তাই না? অর্থাৎ মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে কিছু চিন্তা করা। তো দেখো তো প্রিয় শিক্ষার্থী, এখানে দুটো ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি বোঝা যাচ্ছে বলো তো? হ্যাঁ, এখানে ছবিতে আছে কি, এটা ডায়েরিতে মনে হচ্ছে কিছু লিখছে, তাই না? এবং আরেকটা ছবি দেখো, এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে, হাতে লেখা, তাই না? এটা কোন ধরনের পদ্ধতি? হাতে লেখা একটা পদ্ধতি, তাই না? এরকমের হাতে লিখে প্রাচীনকালে মানুষ হাতের লেখা এভাবে লিখে মনের ভাব প্রকাশ করত। দেখো তো এটা কি? এটা একটা ছবি দেখো, এখানে এটা কি ছবি? এটা হচ্ছে একটা গণনা করার যন্ত্র, তাই না? এর নাম হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস ছিল কি প্রথম গণনাকারী যন্ত্র, যা মিশরীয়রা তৈরি করে কত সালে? খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে। দেখো তো প্রিয় শিক্ষার্থী, আর একটা ছবি অবশ্যই বুঝে গেছো, তাই না? এটা তোমাদের কাছেই আছে। এটা কি? ক্যালকুলেটর, তাই না? আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে কি করা হয়? অবশ্যই তোমরা জানো, এটা দিয়ে হিসাব হিসাব করা হয়, তাই না? হিসাবের কাজে আমরা ব্যবহার করি, অর্থাৎ ক্যালকুলেটর হচ্ছে হিসাব নিকাশের একটা জনপ্রিয় মাধ্যম। দেখো তো আরেকটা ছবি আছে এখানে, কিসের ছবি এটা? এটাও তোমরা চিনেছো, তাই না? এটা তোমাদের আছে। এটা হচ্ছে ডেস্কটপ একটা কম্পিউটার। আচ্ছা, এই কম্পিউটার দিয়ে কি করা হয়? কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়, তাই না? অর্থাৎ দ্রুত গতিতে হিসাব নিকাশের সাথে সাথে কি করা যায়? কাজগুলোকে সংরক্ষণ করেও রাখা যায়। অর্থাৎ আমরা যে কোনো সময় চাইলেই আমরা যে কোনো ধরনের তথ্য এখান থেকে আবার বের করে নিতে পারি, সংরক্ষণের ব্যবস্থা আছে। তাহলে এই যে আমরা ছবিগুলো দেখলাম, এটা দেখে আমরা কি বুঝতে পারি যে আজকে আমাদের পাঠের বিষয় তাহলে কি হতে পারে? আমাদের পাঠের বিষয় হবে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো একটু জেনে নাও। তোমরা কি কি শিখতে পারবে একটু জেনে নাও। স্প্রেডশিট সম্পর্কে লিখতেও বলতে পারবে, কলাম ও সারি চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে এবং স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। শুরুতেই আসো আমরা আগে জেনে নিই যে স্প্রেডশিট কি, তাই না? স্প্রেডশিটটা আসলে কি? স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এর আবিধানিক অর্থ ছড়ানো বড় বা বড় মাপের কাগজ। এটিকে কখনো কখনো ওয়ার্ক বুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্ক বুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটি ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, রো ও কলাম থাকে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণে সময় কম লাগে। লোটাস 1, 2, 3, মাইক্রোসফট এক্সেল, অ্যাপল নাম্বারস, ওপেন অফিস, অর্গ, ক্যালক, গ্নুমেরিক ইত্যাদি কিছু প্রচলিত স্প্রেডশিট প্রোগ্রাম। তবে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল।
যা বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন থেকে বাজারজাতকৃত। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো ছবিতে এখানে একটা কি দেখা যাচ্ছে, একটা ছবি দেখা যাচ্ছে, একটা পাতা বা একটা শীট, তাই না? এটাকে বলা হয় মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে ঢোকার পরে এরকম একটা পেজ আসে, একে বলা হয় হোম পেজ। এরকম একটা শীট, তাই না? এটাকে বলে হোম পেজ। 1975 সালে বিল গেটস এবং পায়েল জি অ্যালেন মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি এটা তৈরি করেন। 1975 সালে 1 আগস্ট মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি মাইক্রোসফট অফিস সফটওয়্যার তৈরি করেন, যার মধ্যে ওয়ার্ড, এক্সেল, এক্সিস এবং পাওয়ার পয়েন্ট বিল্ট ইন রাখা হয়। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা পেজ দেখা যাচ্ছে, তাই না? একটা শীট দেখা যাচ্ছে। এই শীটে দেখো কি বোঝা যাচ্ছে, এখানে দেখো। এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এক্সেলের উপরে থেকে নিচে লম্বালম্বি ভাবে যে সারিগুলো বিদ্যমান, অর্থাৎ এই যে উপর থেকে নিচের দিকে একটা সারি আছে না, এ বি সি দ্বারা নির্দেশ করা, এই যে সারিগুলো, এই সারিগুলোকে কি বলে? কলাম বলে। কলাম এবিসি এবং ক্যাপিটাল লেটার দ্বারা এটাকে প্রকাশ করা হয়। অফিস 2007-এ 16,384টি কলাম আছে। দেখো এখানে আরেকটা শীট, দেখো এখানে আরেকটা পেজ, এখানে কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো। এক্সেলে বাম থেকে ডাইনে আড়াআড়ি ভাবে যে সারিগুলো বিদ্যমান সেগুলোকে কি বলে? সেগুলোকে কি বলে? রো বলে। হ্যাঁ, এই যে দেখো আড়াআড়ি বাম থেকে ডান দিকে চলে যাওয়া যে ঘরগুলো, তাই না? এই যে এই ঘরগুলোকে, এই সারিগুলোকে কি বলে? রো বলে। রো 1, 2, 3 দ্বারা নির্দেশ করা হয়। এমএস অফিস 2007-এ 10,84,576টি রো আছে, তাই না? দেখো এখানে আরেকটা শীট। এমএস এক্সেলে কলাম ও সারির মিলিত ঘর, এই যে দেখো মিলিত কিছু ঘর আছে, তাই না? কলাম এবং সারির মিলিত এই ঘরগুলোকে কি বলে? এই ঘরগুলোকে বলা হয় সেল। প্রত্যেকটি ওয়ার্কশিটে 17 বিলিয়ন 169 মিলিয়ন 879,184টি সেল থাকে। অর্থাৎ এই যে সেল, প্রত্যেকটা ঘরের রো এবং কলামের এই যে মিলনে যে একটা ঘর, এই ঘরগুলোকে বলা হয় কি? সেল। এই সেলগুলো কি দ্বারা নির্দেশ করা হয়? যেমন B12, D10 ইত্যাদি, তাই না? এভাবে নির্দেশ করা হয়। তো চলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা আরো দেখি স্প্রেডশিট ব্যবহারের কৌশল কি। স্প্রেডশিট ব্যবহারের কৌশল দেখো, এখানে একটা পেজ দেখা যাচ্ছে স্ক্রিনে। আমরা যদি একাধিক সেলের সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করে তা করতে পারি। ফর্মুলা ব্যবহার করে তা করতে পারি। যে সেলে ফলাফল রাখবো সেখানে সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। যেমন সমান সমান A1 যোগ B1 যোগ C1 এবং শেষে ইন্টার প্রেস। দেখো এখানে আরেকটা পেজ, দেখো এখানে কি বিয়োগ করতে হয় কিভাবে। আমরা এটাও যোগ। আমরা যদি একাধিক পাশাপাশি সেলের সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে ফাংশন ব্যবহার করে তা করতে পারি। যে সেলে ফলাফল রাখবো, অর্থাৎ একাধিক সেলকে
একাধিক পাশাপাশি যে সেলগুলো, এখন পাশাপাশি সেলগুলোকে আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে ফাংশন ব্যবহার করে তা করতে পারি। যে সেলে ফলাফল রাখবো সেই সেলে কি করব, সেখানে সমান সমান ফার্স্ট ব্র্যাকেট মানে সমান সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। যেমন সমান সমান সাব B3 ডট D3 ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টারফেরেন্স, অর্থাৎ প্রথমটা এবং শেষটা মাঝখানে ডট দিয়ে আমরা যোগফল বের করতে পারি। অর্থাৎ আমরা দুটো নিয়মেই যোগফল বের করতে পারি। সবগুলো সেল পাশাপাশি যোগ করেও করতে পারি যোগ চিহ্ন দিয়ে, এবং যদি শুরু থেকে প্রথমটা এবং শেষটা দিয়েও আমরা ফাংশনের মাধ্যমে এই যোগফলটা নির্ণয় করতে পারি। আরেকটা দেখো, এটা কি বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাই না? বিয়োগের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 2 এর অধিক সংখ্যা বিয়োগ করা যায় না, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যাকেই বিয়োগ করতে হয়। অতএব ফলাফল রাখার ঘরে সমান চিহ্ন দিয়ে সেল মাইনাস সেল করলেই বিয়োগ হয়ে যাবে। যেমন সমান সমান B3, এটা কোন সেলে আছে? বি কলাম এবং 3 নম্বর সারি, তাই এর নাম হবে কি B3 বিয়োগ C3 এবং শেষে ইন্টারফেরেন্স। এবারে দেখো আরেকটা কাজ দেখো, এটা হচ্ছে কি কিভাবে গুণ করতে হয়, তাই না? কিভাবে গুণ করতে হয়। গুণের ক্ষেত্রে আমরা ফর্মুলা এবং ফাংশন দুটোই যেকোনো একটা ব্যবহার করতে পারি, তাই না? তবে এলোমেলো সেল গুণ করতে ফর্মুলা ব্যবহার করা হয়। এলোমেলো সেলকে যখন গুণ করব তখন সেখানে ফর্মুলা ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন সেলে আমার সংখ্যা লেখা আছে, এখন যে কোনো সেলকে আমি কিভাবে গুণ করতে পারি, সমান সমান B3 গুণ H5 গুণ L4। আবার দেখো আরেকটা নিয়মে করা যায়, ফাংশন ব্যবহার করতে যে সেলে ফলাফল রাখবো সেখানে সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। যেমন সমান সমান প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট B3 ডট D3 ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং ইন্টারফেরেন্স, অর্থাৎ এই দুটো নিয়মেই আমরা ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে আমরা গুণের কাজ করতে পারি। এবার দেখো কিভাবে ভাগ করতে হয়। ভাগের ক্ষেত্রে আমরা কি করব, ভাগের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 2 এর অধিক সংখ্যা ভাগ করা যায় না। অতএব ফলাফল রাখার ঘরে সমান চিহ্ন দিয়ে সেল করলেই ভাগ হয়ে যাবে। যেমন B3 ভাগ C3 এবং শেষে ইন্টারফেরেন্স। এবার আসলে শতকরার হিসাব, কিভাবে শতকরা বের করতে হয়। মনে করো 10,000 টাকার 40% মানে কত? মনে রাখতে হবে এক্সেল শুধুমাত্র সেল হিসাব করে, অতএব যে সেলে 10,000 অঙ্কটি আছে সেই সেলে 40% গুণ 40% ইন্টার করলে ফলাফল চলে আসবে। যেমন সমান সমান B3 গুণ 40% এবং শেষে ইন্টারফেরেন্স। আসলে এবার আমরা দেখি যে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোথায় কোথায় আমরা স্প্রেডশিট ব্যবহার করে থাকি, তাই না? পরীক্ষার রেজাল্ট তৈরিতে ব্যবহার করতে পারি, ক্রিকেট স্কোরিং এ আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি, কলকারখানার হিসাব নিকাশ অর্থাৎ বড় বড় কোনো কলকারখানার কাজের হিসাবের ক্ষেত্রে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি, গ্রাফ বা চার্ট তৈরিতেও আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে থাকি। বাজেট হিসাব, তাই না? আরো পারি বাজেট হিসাব করতে হবে, আমাদের স্প্রেডশিট প্রোগ্রাম লাগে বা ব্যবহার করি। পরিসংখ্যান অফিসে ব্যবহার করা হয় এবং ব্যাংক হিসাবেও ব্যবহার করা হয়, অর্থাৎ টাকা পয়সা লেনদেন গণনায় আমরা এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে পারি। সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতেও আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে আমরা এই কাজগুলো
করতে পারি। আসো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যতটুকু দেখলাম, এরপর তোমরা একটু বাড়ির কাজ করো, যেহেতু বাড়িতেই বসে আছো, তোমাদের খাতায় লেখো, প্রশ্নগুলো তোমাদের খাতায় লিখে উত্তরটা লিখে নাও। স্প্রেডশিট কি তোমরা অবশ্যই জানো, আমি এতক্ষণ দেখিয়েছি, তাই না? স্প্রেডশিট কি? 2 নম্বর, মাইক্রোসফট কর্পোরেশনের মালিক কে? 3, সারি ও কলাম কাকে বলে? 4, সারি ও কলামকে কি সংকেত দ্বারা চিহ্নিত করা হয়? 5, সেল কে কিভাবে নামকরণ করা হয়? 6, মাইক্রোসফট এক্সেল কোথায় কোথায় ব্যবহার করা যায়? আসো আমরা তখন যা শিখলাম একটু তোমাদের মূল্যায়ন করি, দেখি কতটুকু তোমরা আয়ত্ত করেছো। প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা যায়? স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা যায় প্রিয় শিক্ষার্থী? অবশ্যই বলতে পারবা, তাই না? হিসাব নিকাশ করা যায়, অর্থাৎ এখান থেকে কি করা যায়? হিসাব নিকাশ করা যায়। 2, মাউস পয়েন্টার 10 নম্বর সারি এবং ডি নম্বর কলামে অবস্থান করছে, তাহলে ওই সেলের নাম কি হবে? নাম কি হবে বলতে পারবা? অবশ্যই পারবা। ওই সেলের নাম হবে কি? D10। ডি নম্বর কলামে আছে, তাই না? তাহলে হবে D10। 3 নম্বর প্রশ্ন, A6 থেকে A10 ঘরের সংখ্যা যোগ করার সূত্র কি হবে? A6 থেকে A10 ঘরের সংখ্যা যোগ করার সূত্র কি হবে? তোমরা অবশ্যই পারবা। এটা কি হবে? সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট A6 ডট A10 ফার্স্ট ব্র্যাকেট শেষ। অথবা আমরা যেহেতু যোগ করার জন্য দুটো ফর্মুলা ফাংশন দুটোই ব্যবহার করতে পারি, তাহলে এখান থেকে উত্তর এইটা এবং এইটা হবে, তাই না? অর্থাৎ এটা হবে এবং সমান সমান A6 যোগ A7 যোগ A8 যোগ A9 যোগ A10, অর্থাৎ আমরা দুটো নিয়মেই কাজ করতে। উত্তর হবে গ, 2 ও 3। শিক্ষার্থীবৃন্দ, একটা বাড়ির কাজ লিখে নাও। যখন আমরা আমার প্রতিষ্ঠানে ফিরে যাব, তখন তোমরা কাজটা তোমার বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে দেখাবে। স্কুলের যাবতীয় হিসাব নিকাশে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করাই সুবিধাজনক, এ সপক্ষে যুক্তি দাও। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে হয়তো কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।